আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুশাসন প্রতিষ্ঠার সামনের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পথ মত ভিন্ন হলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, জনগণের কাছে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায় তার দল। নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জনাব তারেক রহমান 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভূমিধস জয়ের মধ্য দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। শপথ গ্রহণের আগে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে দেশি বিদেশি সাংবাদিকদের মুখোমুখি দলটির চেয়ারম্যান তারেক রহমান। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। বক্তব্যের শুরুতেই দেশের গণতান্ত্রিক যাত্রার সূচনায় বিএনপির উপর আস্থা রাখায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যকার প্রতিযোগিতা যেন হিংসা প্রতিশোধে রূপ না নেয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির বিজয় দেশ ও গণতন্ত্রের বিজয়। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি কাজ করবে জানিয়ে ভবিষ্যৎ দেশ পরিচালনার চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন তারেক রহমান। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনে বিএনপিকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবও দেন দলটির প্রধান তারেক রহমান। এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা? আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আর এক প্রশ্নের জবাবে সার্ককে পুনরায় চালু করার প্রত্যাশাও জানান তিনি। আপনি জানেন যে সার্ক শুরু বাংলাদেশের হাত ধরে, সুতরাং আমরা চাই সার্ক আবার পুনরুজ্জীবিত হোক। আমরা এ বিষয়ে আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা করছি। বিএনপির প্রতি জনগণের বিশ্বাস রক্ষায় দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সবাই সবার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে সবাই সবার মতন করে ব্যবসা বাণিজ্য সবকিছু করতে হবে। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। আগামীকাল জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে তাদের বাসায় যাচ্ছেন তারেক রহমান। শনিবার রাতে দলটির মিডিয়া উইং থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, কাল থেকে দেশে ইতিবাচক ধারার রাজনীতির সূচনা হচ্ছে। এরই অংশ হিসেবে রোববার সন্ধ্যা 7টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় এবং এরপর রাত 8টার দিকে বাড্ডায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুধু একটি দেশের উপর নির্ভরশীল পররাষ্ট্রনীতিতে আগামীর সরকার চলবে না। নির্বাচনের জয় পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রের বিজয় হয়েছে। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত বহুল প্রতীক্ষিত সংবাদ সম্মেলন। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গণমাধ্যমে প্রথম মুখোমুখি হন চেয়ারম্যান তারেক রহমান সহ সিনিয়র নেতারা। এক ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে অর্জিত আজকের এই বিজয়। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য দেশি ও বিদেশি গণমাধ্যমকে ধন্যবাদ জানান নজরুল ইসলাম খান। আমরা আশা করব আগামী দিনেও আমাদের উন্নয়ন প্রয়াস, আমাদের দেশ গড়ার লড়াইয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বিএনপির যে কার্যক্রম, সে কার্যক্রমে আপনারা
সহযোগিতা করবেন। বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি কেমন হবে? বিদেশি গণমাধ্যমের প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বহুপাক্ষিক পররাষ্ট্রনীতিতে চলবে আগামী সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুপাক্ষিকতা নীতি অনুসরণ করে। আমরা কোনো সুনির্দিষ্ট একটি দেশের নীতিকেন্দ্রিকতায় বিশ্বাসী না। আমাদের নীতি বিশ্বের সব দেশকে নিয়ে, পারস্পরিক সম্মান, স্বার্থ, বাংলাদেশে অন্য কোনো দেশের হস্তক্ষেপ না থাকা এবং স্বায়ত্তশাসনের নীতিতে বিশ্বাসী আমরা। জাতীয় নির্বাচন প্রমাণ করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন দল ঐক্যবদ্ধ। নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা পরিবর্তন চায়, সেই পরিবর্তন হচ্ছে উন্নয়নের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, রাজনীতির গণতান্ত্রিকীকরণের পরিবর্তন, অর্থনীতির গণতান্ত্রিকীকরণের পরিবর্তন। এই নির্বাচনে বিজয় হয়েছে উদারপন্থী গণতন্ত্রের। দলের চেয়ারম্যান তারেক রহমানই ভবিষ্যতের প্রধানমন্ত্রী হচ্ছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। বাংলাদেশের নেতা সাকিবুর রহমান, RTV, ঢাকা। এদিকে রাজধানীর গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতা ও স্থায়ী কমিটির সদস্যরা। এই সময় তারা ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা গ্রহণ শেষে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি গণমাধ্যমকে বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নতুন রাষ্ট্র গঠনে তারা বদ্ধপরিকর। দিনভর চলে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ প্রদান এবং স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানান অ্যানি। আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে কিভাবে নতুন বাংলাদেশ গড়বেন সবার সঙ্গে আলোচনা করবেন, আলোচনা করছেন। এর মধ্যেই তো কিছু আনুষ্ঠানিকতা আছে, সেগুলো করার পর আমরা দায়িত্বশীলতার পরিচয় যেন দিতে পারি সবার পাশে থেকে, এই কঠিন দায়িত্বটুকু এবং আমাদের জনগণের দেওয়া আমানত কীভাবে রক্ষা করতে পারি সেই সম্মান এবং শ্রদ্ধার দিকে আমরা তাকিয়ে আছি এবং জনগণের পাশে থেকে আমরা কাজ করবো ইনশাল্লাহ। ৩০টি আসনে ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ এনেছে জামায়াত ইসলামী। এর প্রেক্ষিতে এসব আসনগুলোতে আবার ভোট গণনার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনে পক্ষপাতদুষ্ট আচরণ করা সহ অনেক আসনে ফল প্রকাশে উদ্দেশ্য প্রণোদিত বিলম্বের কথা তুলে ধরে আইনি পদক্ষেপের উদ্যোগ নেওয়া হবে বলেও জানায় দলটি। আমরা এখন পর্যন্ত 30টি আসনে পেয়েছি, আমরা আরও তথ্যপত্র নিচ্ছি। আমরা সবগুলো আসনের যে পোলিং স্টেশন আছে অর্থাৎ ভোট কেন্দ্র আছে সেখান থেকে তথ্যগুলো আমরা নিচ্ছি, এই জন্য সময় একটু লাগছে আমাদের। ইঞ্জিনিয়ারিং যে হয়েছে আমরা সবগুলো বিষয় সময় সময় জানিয়েছি। তো এই ধরনের ডিসক্রিমিনেশন, এই ধরনের চরমভাবে বলা যায় যে ভোট জালিয়াতির সব ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন প্রশাসনের একদল বা নির্বাচন কমিশনের সাথে একদল লোকের সহযোগিতা নিয়ে। আমরা নিজ হাতে পোস্টার সরিয়ে নির্বাচনী এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় জামায়াতে আমিরের নেতৃত্বে ঢাকা 15 আসনের মিরপুর কাফরুল এলাকায় পরিচালিত এ অভিযানে প্রধান সড়ক ও অলিগলি থেকে নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করা হয়। এ বিষয়ে দলের পক্ষ থেকে জানানো হয়, একটি নিরাপদ, নিরবিচ্ছিন্ন, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তুলতেই এই কার্যক্রম। পরিচ্ছন্নতা অভিযানে শফিকুর রহমান ছাড়াও দলটির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে সারা দেশে সন্ত্রাস, প্রতিহিংসা ও দখলদারিত্বের রাজনীতি শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ক্ষমতার উল্লাসে ভিন্ন মত ও প্রতিদ্বন্দ্বী শক্তির উপর হামলা চালিয়ে তারা প্রমাণ করছে তাদের লক্ষ্য গণতান্ত্রিক সহাবস্থান নয়, ভয়ের পরিবেশ সৃষ্টি করা। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। অবিলম্বে সব সহিংসতা বন্ধ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে বলেও জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। সকালে রাজধানীর একটি হোটেল পর্যবেক্ষক মিশনের প্রাথমিক রিপোর্ট তুলে ধরার সময় তিনি এই কথা বলেন। এই নির্বাচনকে গণতান্ত্রিক ও আইনের শাসন পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে জানান তিনি। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য 2025 সালের শেষ দিক থেকে বাংলাদেশে অবস্থান করে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। নির্বাচনের দিন দেশের 64টি জেলায় দায়িত্ব পালন করেন তারা। নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে প্রতিনিধি দলটি। সে সময় মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস বলেন, 2008 সালের পর সত্যিকার অর্থে একটা প্রতিযোগিতামূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গঠনমূলক নির্বাচনের ক্ষেত্রে সমাজের সব প্রতিনিধিত্বশীল গোষ্ঠীর অংশগ্রহণই মুখ্য বিষয়। 2008 সালের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যতাভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য নতুন বেঞ্চমার্ক। বিচ্ছিন্ন কিছু ভয়ভীতি ও সংঘর্ষের খবর পাওয়া গেলেও নির্বাচন আন্তর্জাতিক মান বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী আইনগত কাঠামো আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ ছিল। বাংলাদেশের নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করেছে, অংশীজনদের আস্থা বজায় রেখেছে এবং নির্বাচনের বিশ্বাসযোগ্যতা জোরদার করেছে। গণতন্ত্রে সহিংসতার কোনো জায়গা নেই। অনিয়ম অভিযোগ থাকলে আইন অনুযায়ী নির্বাচন কমিশনের সেটা সমাধান করা উচিত বলেও মনে করে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। 17 তারিখের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ হবে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। তিনি বলেন, এরই মধ্যে নতুন মন্ত্রিসভার শপথের জন্য সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়াবেন বলেও জানান শেখ আব্দুর রশিদ। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ 20 বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সংবিধান অনুযায়ী দলটি এককভাবে সরকার গঠন করছে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। নবনির্বাচিত সরকারের মন্ত্রীদের শপথসহ সব ধরনের আনুষ্ঠানিকতার জন্য সাপ্তাহিক বন্ধের দিনও সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে চলছে কর্মযজ্ঞ। এ সময় মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ গণমাধ্যমকে জানান, 17 তারিখের মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আইন অনুযায়ী 3 দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে। আজকে 14, 15, 16 বা 17 পর্যন্ত আমরা ধরতে পারি, কারণ কর্মদিবস আগামীকাল থেকে। এই 17 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। সচিব বলেন, সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিই তো পড়াবেন না। সংবিধান অনুযায়ী নেতা নির্বাচন করলে তখন যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্য নেতা, তিনি রাষ্ট্রপতির কাছে তার সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন উনি হয়েছেন সেটা পত্র আকারে পাঠান। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য কম বেশি 1000 অতিথিকে দাওয়াত দেওয়া হবে বলে জানান শেখ আব্দুর রশিদ। কম বেশি হবে 1000। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। জনগণের কষ্টার্জিত রায় মেনে সংস্কার বাস্তবায়ন করা বিএনপি সহ সব রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে রায় দেয় জনগণকে ধন্যবাদ জানান তিনি। দেশের বড় বড় রাজনৈতিক সংস্কারে অতীতের ধারাবাহিকতায় আগামীতেও বিএনপি ভূমিকা পালন করবে বলে বিশ্বাস আলী রিয়াজের। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটে সংস্কারের পক্ষে রায় হায়ের বিজয় করেন ভোটাররা। জুলাই অধ্যাদেশের আলোকে 180 কার্য দিবসে তা বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে গণভোটের পক্ষে রায় দেয় জনগণকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বাংলাদেশের নাগরিকরা
অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন যে বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না। সার্বভৌম জনগণের অভিপ্রায়ের যে প্রকাশ ঘটেছিল 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, তাই পুনর্বার এই রায়ে প্রকাশিত হলো। গণতান্ত্রিক উত্তরণের পথ কঠিন হলেও রাজনৈতিক দলগুলোর সম্মিলিত চেষ্টায় তা সম্ভব বলেও জানান তিনি। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বিভিন্ন সময় বড় বড় ধরনের সংস্কারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের আগের থেকে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয়তাবাদী দল, তাদের সংস্কারের কর্মসূচি দিয়েছিলেন, অর্থাৎ সংস্কার করার বিষয়ে তাদের অঙ্গীকার সুস্পষ্ট। সংসদের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সংস্কার এগিয়ে নিতে বিএনপির দায়িত্ব সবচেয়ে বেশি বলেও মনে করেন তিনি। শুধুমাত্র আক্ষরিক অর্থে বিবেচনার চেয়ে আমার মনে হয় যে এটা বিবেচনা করা যথাযথ হবে যে রাজনৈতিক দল হিসেবে সব দলই তাদের প্রাজ্ঞতার প্রকাশ ঘটাবেন। তারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছেন, নিপীড়িত হয়েছেন, তাদের যেই নিপীড়ন নির্যাতনের মুখেও তারা যে দৃঢ়তা দেখিয়েছেন, সব রাজনৈতিক দল নিঃসন্দেহে সেটা মোকাবিলা করেছেন। আমাদের আশা বিশ্বাস যে তারা এগুলিকে বিবেচনায় নেবে। গণভোটে হার রাজনৈতিক দলগুলোর ইশতেহারে যুক্ত করায় তা রাষ্ট্রীয় এজেন্ডায় পরিণত হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এটা তো কেবলমাত্র সরকারের এজেন্ডা না, এটা রাষ্ট্রের এজেন্ডা। জাহিদ রহমান, RTV, ঢাকা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়ব জার্মানি গেছেন। এর আগে এই কর্মকর্তা গত 10 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। আইসিটি ছাড়াও সম্প্রতি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও নিয়োগ পেয়েছেন ফয়েজ। সকাল 10:10 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাই হয়ে জার্মানি যান। দায়িত্ব ছাড়ার পর ফয়েজ আহমদ তৈয়ব স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার কথা বলেছিলেন। এই প্রেক্ষাপটেই তিনি দেশ ত্যাগ করেছেন বলে জানা গেছে। শীতের জড়তা কাটিয়ে বাংলা ক্যালেন্ডারের পাতা ঘুরে আবারও এলো ঋতুরাজ বসন্ত। ফাগুনের আগমনে প্রকৃতিতে এখন রঙের ছোঁয়া। বসন্তের হাজারো রং যেন ভালোবাসারই আরেক রূপ। তাই তো বরাবরের মতো ভালোবাসার দিনটিও এলো ফাগুনের হাত ধরেই। তাই এই দুইয়ের ছোঁয়ায় ধূসর নাগরিক মনও হয়ে উঠেছে ভীষণ রঙিন। জানাচ্ছেন নতুন প্রত্যাশাও। বসন্ত ভালোবাসার কথা জানাচ্ছেন সাদিয়া কানিজ। গাছে গাছে নতুন পাতা আর বাহারি ফুল জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। নতুন প্রাণ প্রকৃতি আহ্বান জানাচ্ছে নতুন স্বপ্নের। কংক্রিটের শহরটাও নিজেকে লুকোতে পারেনি বসন্তের ছোঁয়া থেকে, ঠিক যেমনটা পারেনি নাগরিক মন। তাই দিনটিতে নিজেকেও রঙিন করতে ব্যস্ত সবাই। আমাদের মনের ভিতরে একটু অন্যরকম আনন্দ তৈরি হয়, কিন্তু বসন্ত মানেই হচ্ছে রঙের একটু ভালোবাসা। ফুল ফুটুক বা না ফুটুক, আজ বসন্ত, এবং আজকে থেকেই বসন্ত শুরু হয়ে গেছে সবার মাঝখানে। শেকড়হীন আমরা হব না, আমরা আমাদের শেকড় ধরে রাখবো। প্রতি বছর বকুলতলায় বসন্তের উদযাপন হলেও এবার নির্বাচনী বাস্তবতায় মুক্তিযুদ্ধ জাদুঘরে বসন্ত বরণ করে জাতীয় বসন্ত উদযাপন কমিটি। নাচ গানের সঙ্গে রঙিন উৎসবে মেতে ওঠে নানা বয়সীরা। বসন্ত আমাদের একটা সংস্কৃতি, আমাদের বাঙালি সংস্কৃতি। এটা কোনো ধর্ম, বর্ণ বা স্পেশাল কোনো মানুষের জন্য নয়। জনগণের সমর্থন নিয়ে যে সরকার এসছে, নিশ্চয়ই তাদের সবার সহযোগিতায় আমরা আগের মতন বাঙালি সংস্কৃতি চর্চার যে উৎসবগুলো, ঋতু উৎসব, সেই উৎসবগুলো আমরা তাদের সবার সহযোগিতায় এগিয়ে নিয়ে যেতে পারবো। বরাবরের মতো দিন গণনার হিসেবে বসন্তের সঙ্গে এলো ভালোবাসার দিনটিও। তাই দুয়ে মিলে বসন্তের ভালোবাসায় দোলা দিচ্ছে মানুষের সুপ্ত মন। আসলে বসন্ত এত সুন্দর করে মনে হয় বাংলা ছাড়া কোথাও দেখা যায় না। এমন একটা দিনই আসলে আমরা নানান রঙে সাজতে পারি। আমার এই সংস্কৃতিকে অনেক উপরে দেখি, বাংলা সংস্কৃতির উপরে আমার কাছে আর কিছু। বসন্ত আমাদের জীবনে সব নেগেটিভিটি দূর করে সবার জীবনে এরকম রঙে ছড়িয়ে দেখ, এটাই আমার প্রত্যাশা। বসন্ত তো কয়েকদিন আছে, কিন্তু ভালোবাসা দিবস তো একটাই, তাই আমি ভালোবাসা দিবস
বছর রং করে চলে এসেছি আজকে। সবার সাথে সবার দ্বন্দ্ব কেটে যাক, এটাই প্রত্যাশা আমার এবারের ভালোবাসা দিবসে। বসন্ত শেখায় নতুন করে বাঁচতে, আর ভালোবাসা শেখায় হৃদয় খুলে দিতে। রং আর আবেগের এই মিলনেই তৈরি হয় এক অন্যরকম আবহ। রঙে রঙে বসন্ত, ভালোবাসায় ভরা থাক প্রতিটি দিন। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে 20 জন আহত হয়েছে। পুলিশ জানায়, বোয়ালমারীর পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান মান্নান গ্রুপ ও সালথিয়া উপজেলার টুলু মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ ছিল। এর ধারাবাহিকতায় সকালে সংঘর্ষ শুরু হয়। প্রায় 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে 2টি বাড়িতে অগ্নিসংযোগ, 12টি বাড়ি ভাঙচুর, লুটপাট করা হয়। এসব ঘটনায় অন্তত 20 জন আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যারিবীয় সাগরে একটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে ইউনাইটেড স্টেটস সাউদার্ন কমান্ড সাউথকম জানায়, তাদের বাহিনী একটি লেথাল কাইনেটিক স্ট্রাইক পরিচালনা করেছে। এদিকে 2025 সালের সেপ্টেম্বর মাস থেকে এই ধরনের ধারাবাহিক হামলায় অন্তত 130 জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব অভিযানে মাদক পাচারের সন্দেহভাজনদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। পর্যবেক্ষকদের হিসেব অনুযায়ী পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে এখন পর্যন্ত 39টি জাহাজে অন্তত 37টি হামলা চালানো হয়েছে। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।